প্রিয় শিক্ষার্থীরা, গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি উপস্থাপনায় শফিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, গুইমারা সরকারি কলেজ, গুইমারা, খাগড়াছড়ি। আমি তোমাদের পঠিত বিষয় পৌরনীতি ও সুশাসন বিষয়ের উপর একটি ক্লাস নেব। সপ্তম অধ্যায়ের সরকার কাঠামোর একটি টপিকস, রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মধ্যে পার্থক্য। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার কি ও এর বৈশিষ্ট্য এবং রাষ্ট্রপতি শাসিত সরকার কি এবং এর বৈশিষ্ট্যগুলি ধারণা দিয়েছিলাম। আজকে পড়াবো মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য। তোমাদেরকে আমি আগে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্র পরিষদ শাসিত সরকারের একটু ধারণা দিচ্ছি, তারপরে আমরা পার্থক্য পড়াবো। মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে তাদের শাসন কার্যের জন্য বা শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকেন, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলে। আবার বলছি যে শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ অর্থাৎ শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, তাকে সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। সংসদীয় পদ্ধতির সরকারের মধ্যে একজন সরকার প্রধান থাকবেন, আরেকজন রাষ্ট্রপ্রধান থাকবেন। এখানে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী একছত্র ক্ষমতার অধিকারী থাকেন বা একছত্র ক্ষমতার অধিকারভুক্ত। সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রী পরিষদ সরকার আছে বাংলাদেশ, জাপান, ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি দেশ। এবং অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী নয়, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি হওয়ার কারণে এখানে রাষ্ট্রপতি একছত্র ক্ষমতার মালিক। তিনি আইন বিভাগের নিকট কোনো কাজের জন্য জবাবদিহি করেন না। এইরকম সরকার ব্যবস্থা আছে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে দুই ধরনের সরকার ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখন আলোচনা করব মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য। এখন পার্থক্যগুলি আলোচনা করব। 1 নম্বর, রাষ্ট্রপতির ক্ষমতা ও মর্যাদা। 2 নম্বর, মন্ত্রীদের মর্যাদা ও ক্ষমতা। 3 নম্বর, বৈশিষ্ট্যের মধ্যে আছে মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া। 4 নম্বর আছে আইন প্রণয়নে সরাসরি ভূমিকা পালন। 5 নম্বর, পদচ্যুতি প্রসঙ্গে। 6 নম্বর, আইনসভার সার্বভৌমত্ব। 7 নম্বর, আইনসভার নিকট জবাবদিহিতা। 8 নম্বর, আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা। 9 নম্বর, স্থায়িত্বের প্রশ্নে। 10 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। 11 নম্বর, নমনীয়তা। এই বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্যের মধ্যে 1 নম্বর পার্থক্য আছে রাষ্ট্রপতির ক্ষমতা ও মর্যাদা। আমরা সংসদীয় পদ্ধতির ক্ষেত্রে দেখতে পাই যে এখানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি থাকে।
রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করে থাকেন, অপরদিকে সরকার প্রধান রাষ্ট্র পরিচালনা করে থাকেন। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান ও পরিষদের নেতা। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি হওয়ায় রাষ্ট্রপ্রধান এখানে প্রকৃত শাসকের ভূমিকায় উপনীত হয়। এখন আমরা দ্বিতীয় পার্থক্যের মধ্যে দ্বিতীয় পার্থক্য আলোচনা করব, অর্থাৎ মন্ত্রীদের মর্যাদা ও ক্ষমতা। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় মন্ত্রী নেওয়া হয়, অর্থাৎ শাসক বিভাগের লোক থাকে সাধারণত আইন পরিষদের সদস্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ আইন পরিষদের সদস্যদের মধ্যে থেকে মন্ত্রী নেওয়া হয়। এখানে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ থাকে। মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর সহকর্মী এবং বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী। কিন্তু রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় শাসন বিভাগের লোক বা মন্ত্রীরা নিয়োগ হন যে কোনো বিভাগ থেকে, অর্থাৎ বিশেষ করে আইন বিভাগ সদস্যের বহির্ভূত ব্যক্তি। এক্ষেত্রে মন্ত্রীগণ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তাদের ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। এখানে মন্ত্রীগণ রাষ্ট্রপতির আজ্ঞাবহ কর্মচারী মাত্র। তৃতীয় পার্থক্য হলো মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া। সংসদীয় পদ্ধতি বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যদের বা আইনসভার লোকদের কাছ থেকে মন্ত্রী নিযুক্ত করা হয়, অর্থাৎ এখানে মন্ত্রীরা আইনসভার সদস্য হয়ে থাকেন। এখানে মন্ত্রীগণ ও আইনসভার সদস্যদের মধ্যে একটা সেতু বন্ধন বা ঘনিষ্ঠ আপনজন বা একই দলের রাজনৈতিক ব্যক্তি হিসাবে কাজ করে থাকে। যদি কোনো ব্যক্তিকে আইনসভার বহির্ভূত ব্যক্তি বা বাইরের লোকদেরকে মন্ত্রী নিয়োগ করা হয়, সেক্ষেত্রে অর্থাৎ যিনি মন্ত্রী হবেন তাকে আইনসভার সদস্য হতে হয়। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যাদেরকে রাষ্ট্রপতি মন্ত্রী নিয়োগ করে থাকেন তারা সাধারণত আইনসভার সদস্য নয়, অর্থাৎ সরকারের 3টি বিভাগ আছে, অর্থাৎ ওই বিভাগের বহির্ভূত বা বাইরের লোকদেরকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় কি নিয়োগ দেওয়া হয়। এখন 4 নম্বর পার্থক্যের মধ্যে বা তুলনামূলক বিবরণের মধ্যে 4 নম্বর হলো আইন প্রণয়নের সরাসরি ভূমিকা পালন। এখানে মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায় যেহেতু আইন বিভাগের কাছ থেকে মন্ত্রীদেরকে নিয়োগ করা হয়, তারা একদিকে আইন বিভাগের সদস্য আর অপরদিকে মন্ত্রী পরিষদের সদস্য। তারা আইন প্রণয়নের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখতে পারে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেহেতু মন্ত্রীদেরকে আইন বিভাগের বাহির থেকে নেওয়া হয়, তারা সুতরাং মন্ত্রী পরিষদের সদস্য কিন্তু আইন বিভাগের সদস্য না হওয়ায় তারা আইন বিভাগের আইন প্রণয়নের ক্ষেত্রে, বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। 4 নম্বর পার্থক্য পদচ্যুতি প্রসঙ্গে। সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় যেহেতু যারা শাসক বিভাগের লোক থাকেন তারা আইন বিভাগের সদস্য, এই ক্ষেত্রে যদি আইনসভা তাদেরকে অনাস্থা প্রস্তাব আনে বা তারা তাদের কাজের জন্য যদি অনাস্থা প্রস্তাবের উপযোগী হয়, তাহলে আইনসভা তাদেরকে অনাস্থা পাশ করে পদচ্যুতি করতে পারে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এরকম যেহেতু তারা আইন বিভাগের নিকট দায়ী নয়, তাদেরকে পদচ্যুতি করার কোনো প্রশ্ন ওঠে না। তবে রাষ্ট্রপতিকে বিশেষ ব্যবস্থায় ভেটোদানের মাধ্যমে, অর্থাৎ বা ইমপিচমেন্টের মাধ্যমে বা অভিশংসনের মাধ্যমে আইন বিভাগ ক্ষমতাচ্যুত করতে পারে। 6 নম্বর পার্থক্যের মধ্যে আমরা চলে আসি আইনসভার সার্বভৌমত্ব। সংসদীয় পদ্ধতির বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায়
সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সার্বভৌমত্ব থাকে, কারণ শাসন বিভাগ তাদের কাজের জন্য প্রতিজন সদস্য অর্থাৎ এমপি বা সাংসদ বা আইন প্রণেতা, অপরদিকে মন্ত্রীগণ তাদের কাজের জন্য এককভাবে বা যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। এই জন্য আইনসভার একটা কি থাকে, সার্বভৌমত্ব থাকে, কারণ তারা ইচ্ছা করলে বা আইন বহির্ভূত কাজ করলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে বহিষ্কার করতে পারে। তাই এই আইনসভার সার্বভৌমত্ব থাকে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেহেতু শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না, সেহেতু এখানে আইনসভার সার্বভৌমত্ব নাই। বলতে গেলে এখানে শাসন বিভাগের সার্বভৌমত্ব বা বিচার বিভাগের সার্বভৌমত্ব বেশি পরিলক্ষিত হয়। হ্যাঁ, এরপর এখানে আছে 7 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আইনসভার নিকট জবাবদিহিতা। সংসদীয় পদ্ধতি বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীরা বা সাংসদেরা বা আইন প্রণেতারা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। তাদের নিকট জনগণের নিকট বা আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয়, এককভাবে বা যৌথভাবে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেহেতু তারা আইন বিভাগের সদস্য নন বা আইন বিভাগ থেকে ক্ষমতা প্রাপ্ত হয় না, বা এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীদেরকে আইন বিভাগের বাহির থেকে নেওয়া হয়, তাই তারা জনগণের নিকট, বিশেষ করে আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না। এখানে বলতে গেলে জবাবদিহি করতে হয় রাষ্ট্রপতির নিকট। 8 নাম্বার আইনসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী আইনসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দান করতে পারেন। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে আইনসভা ভেঙে দিতে পারেন। অপরদিকে যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সদস্য ও শাসন বিভাগের সদস্য আলাদা আলাদা ব্যক্তি হওয়ায় এক্ষেত্রে রাষ্ট্রপতির আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে না। স্থায়িত্বের প্রশ্ন। 9 নাম্বার পার্থক্যের মধ্যে স্থায়িত্বের প্রশ্ন। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় এর স্থায়িত্ব খুব কম হয়, কারণ তারা তাদের শাসন ক্ষমতা বা শাসন বিভাগের ক্ষমতা বা সরকার টিকে থাকে আইনসভার আস্থার উপর। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার স্থায়িত্ব অনেক বেশি। তারা নির্দিষ্ট মেয়াদ বা পূর্ণ মেয়াদ পর্যন্ত তারা ক্ষমতায় টিকে থাকে। এক্ষেত্রে রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা যায়। এক্ষেত্রে তাদের পদ্ধতিটাও অনেক জটিল। এরপর আছে 10 নম্বর প্রশ্ন, সেটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটে না, কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ বা শাসন বিভাগ আইনসভার সদস্য, অর্থাৎ আইনসভা থেকে নেওয়া হয়, যার কারণে একই, বলতে গেলে আইন বিভাগ ও শাসন বিভাগ একই রাজনৈতিক দলের সদস্য হওয়ায় তাদের মধ্যে একটা সেতুবন্ধন বা সম্পর্ক কাজ করে। এখানে ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে, বলতে গেলে স্বতন্ত্রীকরণ ঘটে না, কেন্দ্রীকরণ ঘটে বা সম্পর্ক আরো মজবুত হয়। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটে, কারণ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তারা আলাদা আলাদা ভাবে কাজ করে, অর্থাৎ আলাদা আলাদা কাজ করার নামই হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এখানে আইন বিভাগের সদস্য লোক বা সদস্য বা আইন প্রণেতা আলাদা ব্যক্তি, অপরদিকে শাসন বিভাগ বা মন্ত্রী পরিষদ বিভাগ আলাদা আলাদা ব্যক্তি, অপরদিকে সুপ্রিম কোর্ট বা আদালত ব্যবস্থা আলাদা আলাদা লোক হওয়ায়, অর্থাৎ 3 বিভাগ আলাদা আলাদা কাজ করে, যেটাকে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর বলা হয়। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটে, আর মন্ত্রী পরিষদ বা সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটে না। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা বুঝেছো। তোমরা যদি কোনো বিষয় না বুঝে থাকো তাহলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করি। আল্লাহ হাফেজ।